আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি রহমান রণ। দর্শক, দেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ তথ্য স্বয়ংক্রিয় গ্রাফিক্স পদ্ধতিতে পরিবেশন করছে একুশে বিজনেস। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে শুরুতে পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ স্টুডিওতে। ডিএসিতে আছেন মাহবুব রহমান এবং সিএসিতে আছেন করবী শিহাব। রহমান রনু, আপনাকে ধন্যবাদ। সূচকের নিম্নমুখী প্রবণতা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। দেখা যাচ্ছে এই মুহূর্তে ডিএসসির প্রধান ইন্ডেক্সটি 3 পয়েন্ট নেগেটিভ অবস্থানে রয়েছে। এই মুহূর্তে 4,924 পয়েন্ট অবস্থান করছে। এসি ইন্ডেক্সটি ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে, 1,115 পয়েন্ট অবস্থান করছে। 30 ইন্ডেক্সটি কিছুটা পজিটিভ অবস্থানে রয়েছে, 4 পয়েন্ট পজিটিভ অবস্থানে থেকে এই মুহূর্তে 1,706 পয়েন্টে অবস্থান করছে। লেনদেন ছাড়িয়েছে এখনো পর্যন্ত প্রায় 595 কোটি টাকা। যে কটি প্রতিষ্ঠানের মধ্যে লেনদেন হচ্ছে তাদের মধ্যে 176টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে, অন্যদিকে 97টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে। দিনের এই মুহূর্তে টপ টেরে যে প্রতিষ্ঠানগুলো অবস্থান করছে এই মুহূর্তে তাদের মধ্যে বেক্সিমকো ফার্মা প্রথম অবস্থানে রয়েছে। দিনের শুরু থেকে এখনো পর্যন্ত প্রায় 65 কোটি 28 লাখ টাকা লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে রয়েছে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, 23 কোটি 56 লাখ টাকা লেনদেন হয়েছে। অ্যাসোসিয়েটেড অক্সিজেন রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স, রয়েছে শাইনপুকুর সিরামিক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স এবং গ্লোবাল ইন্স্যুরেন্স। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর বৃদ্ধি পেয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্সের, 10% দর বৃদ্ধি পেয়েছে এই প্রতিষ্ঠানটি। এই মুহূর্তে দেখা যাচ্ছে প্রতিষ্ঠানটি 91 টাকা 30 পয়সা দরে লেনদেন হচ্ছে। দ্বিতীয় অবস্থানে শাইনপুকুর সিরামিক রয়েছে, 24 টাকা 20 পয়সায় লেনদেন হচ্ছে। এই মুহূর্তে 10% দর বৃদ্ধি পেয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে সিআইপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড, এই মুহূর্তে 9.92% দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই প্রতিষ্ঠানটি। পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স, রয়েছে জনতা ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ইসলামিক ইন্স্যুরেন্স এবং সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড। এদিকে শতাংশের দিক দিয়ে সবচেয়ে বেশি দর হারিয়ে লেনদেন হচ্ছে জাহিন টেক্সটাইলের, 8.33% দর হারিয়েছে এখনো পর্যন্ত প্রতিষ্ঠানটি। দ্বিতীয় অবস্থানে সিএনএ টেক্সটাইল রয়েছে, ইউনাইটেড এয়ারওয়েজ রয়েছে তৃতীয় অবস্থানে। এছাড়া পরবর্তী অবস্থানগুলোতে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন, রয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন, বিচ হ্যাচারি, বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, মিথুন নিটিং, ফাইন ফুডস এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এদিকে সেক্টর ওয়াইজ মুভমেন্টে দেখা যাচ্ছে প্রায় অধিকাংশ সেক্টরে দর হারিয়ে লেনদেন হচ্ছে। দর হারিয়ে লেনদেন হচ্ছে সবচেয়ে বেশি টেক্সটাইল সেক্টরে, 25টি প্রতিষ্ঠান দর হারিয়েছে। এছাড়া ব্যাংকিং সেক্টরে 22টি প্রতিষ্ঠান, আইটি সেক্টরে 4টি প্রতিষ্ঠান, বিবিধ সেক্টরে দেখা যাচ্ছে 15টি প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড সেক্টরে 20টি প্রতিষ্ঠান এবং ফিনান্সিয়াল সেক্টরে 17টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন হচ্ছে। অন্যদিকে দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে শুধুমাত্র ইন্স্যুরেন্স সেক্টরে, 41টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়ে লেনদেন হচ্ছে এই মুহূর্তে ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর জানতে চলে যাব সিইসি স্টুডিওতে। সেখানে রয়েছেন করবী শিহাব। ধন্যবাদ মাহবুব রহমান আপনাকে। জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। এখন পর্যন্ত সূচকের পতনের মধ্যে দিয়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেন চলছে, যেখানে প্রধান ইন্ডেক্সটি 17 পয়েন্ট কমে গিয়ে 14,108 পয়েন্টে অবস্থান করছে এবং 116টি প্রতিষ্ঠান দর হারিয়ে লেনদেন করছে এবং দর বৃদ্ধি পেয়েছে 66টি প্রতিষ্ঠানের। এদিকে দর অপরিবর্তিত রয়েছে 45টি প্রতিষ্ঠানের। এখন পর্যন্ত লেনদেন হয়েছে 35 কোটি 71 লক্ষ টাকারও কিছুটা বেশি। টাকার অঙ্কে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথমেই অবস্থান করছে বেক্সিমকো ফার্মা, 131 টাকা 30 পয়সা দরে প্রতিটি শেয়ারের লেনদেন চলছে। রয়েছে দ্বিতীয় অবস্থানে অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড, 39 টাকা 40 পয়সায় লেনদেন চলছে প্রতিটি শেয়ারে এবং হামিদ ফেব্রিক রয়েছে তৃতীয় অবস্থানে, 26 টাকা 60 পয়সা দরে লেনদেন চলছে প্রতিটি শেয়ার এবং স্টার্ন ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, সামিট পাওয়ার রয়েছে পঞ্চম অবস্থানে, 40 টাকা 20 পয়সা দরের প্রতিটি শেয়ারের লেনদেন চলছে। এদিকে টপ গেইনার্স তালিকায় প্রথমে অবস্থান করছে শাইনপুকুর সিরামিক্স, 10% দর বেড়ে গিয়ে 24 টাকা 20 পয়সায় প্রতিটি শেয়ারের হাত বদল চলছে। রয়েছে বিআইএফসি দ্বিতীয় অবস্থানে, এটিরও 10% দর বৃদ্ধি পেয়েছে এবং 4 টাকা 40 পয়সা দরের প্রতিটি শেয়ারের লেনদেন চলছে। ইসলামী ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে, 9.98% দর বৃদ্ধি পেয়ে
46.30 টাকা দরে প্রতিটি শেয়ারের লেনদেন চলছে এবং জনতা ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, পঞ্চম অবস্থানে রয়েছে পিপলস ইন্স্যুরেন্স আর 9.89% দর বৃদ্ধি পেয়ে 48.90 টাকা প্রতিটি শেয়ারের হাত বোতল চলছে। এদিকে টপ লুজার্সের তালিকায় প্রথমে অবস্থান করছে মতিন স্পিনিং, 10% দর হারিয়েছে এটি এবং 39.60 টাকা প্রতিটি শেয়ারের লেনদেন চলছে এবং টাকার অঙ্কে এটি দর হারিয়েছে 4.40 টাকা মতো। বিডি ল্যাম্পস রয়েছে দ্বিতীয় অবস্থানে, তৃতীয় অবস্থানে রয়েছে তুংহাই, 8.33% দর হারিয়ে 3.30 টাকা দরে লেনদেন চলছে প্রতিটি শেয়ার এবং প্রাইম ফাইন্যান্স রয়েছে পরবর্তী অবস্থানে, 8.08% দর হারিয়েছে এটি 9.10 টাকা প্রতিটি শেয়ারের লেনদেন চলছে এবং ডেল্টা স্পিনিং রয়েছে পঞ্চম অবস্থানে, 7.69% দর হারিয়ে এটি 6 টাকা দরের প্রতিটি শেয়ারের লেনদেন চলছে এবং টাকার অঙ্কে এটি দর হারিয়েছে 50 পয়সা। তো দর্শক, এই ছিল এখন পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের এই মুহূর্তের খবরাখবর। মাহবুবা করবি, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজের সৌজন্যে জানলাম দেশের পুঁজিবাজারের এই মুহূর্তের খবরাখবর। দর্শক, এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের প্রধান উপদেষ্টা ও বার্জার বাংলাদেশ লিমিটেডের পরিচালক মাসুদ খান, এফসিএ এফসিএমএ। জনাব মাসুদ খান, আপনাকে স্বাগত 21 বিজনেসে। আপনাকে ধন্যবাদ এবং 21 টিভিকে ধন্যবাদ আমাকে এই আমন্ত্রণ জানানোর জন্য। আমরা জানি যে করোনার প্রাদুর্ভাবে বেশিরভাগ সেক্টরে একটা নেগেটিভ ট্রেন্ড, বেশিরভাগ সেক্টর বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করছে। সেক্ষেত্রে একটু জানতে চাইবো সার্বিক ব্যবসা বাণিজ্যের কি অবস্থা, বিশেষ করে একটু জানতে চাই, আমরা সবাই জানি যে আপনি অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছেন, তো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর আসলে এই মুহূর্তে কি অবস্থা, তারপরে যদি আরেকটু বিশদভাবে জানতে চাই পুঁজিবাজারে তাদেরকে কিভাবে আনা যায়, আমি যদি আরও বিশদভাবে জানতে চাই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যদি আমরা দেশে আনতে চাই সেক্ষেত্রে কি করা যেতে পারে, সার্বিকভাবে একটু মাল্টিন্যাশনাল কোম্পানির বর্তমান অবস্থা নিয়ে শুরুতে জানতে চাই। ধন্যবাদ। প্রথমে আমি শুরু করব, আমি যে কোম্পানির চেয়ারম্যান আর কি, ইউনিলিভার কনজিউমার কেয়ার, যেটা আগে আমরা বলতাম গ্ল্যাক্সোস্মিথক্লাইন, এখন তো সেটা হয়ে গেছে ইউনিলিভার কনজিউমার কেয়ার, কারণ ইউনিলিভার ওটাকে টেক ওভার করেছে। তো আমাদের মেইন প্রোডাক্ট তো জানেন হরলিক্স অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট যেটা আমাদের মেইন সেলার আর কি, জিএসকে আর কি। তো এই কোয়ার্টারে যেটা আমাদের হয়েছে আর কি, আমাদের সেকেন্ডারি সেল বেড়ে গেছে। সেকেন্ডারি সেল মানে হচ্ছে ডিস্ট্রিবিউটর থেকে, ডিলার থেকে আপনার এন্ড কাস্টমার যে সেলটা, ওইটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু আমাদের প্রাইমারি সেল মানে খুব খারাপভাবে ব্যাহত হয়েছে। কি কারণ? বিকজ অফ সাপ্লাই সাইড। ইন্ডিয়াতে যে ফ্যাক্টরি থেকে আমরা র মেটেরিয়াল নিয়ে আসি আর কি আপনার, বিকজ অফ কোভিড এটা ইম্প্যাক্ট অলরেডি হয়ে গেছে কিন্তু আমার। এই কারণে আমাদের র মেটেরিয়াল সাপ্লাইটা এখন অপ্রতুল এবং প্রাইমারি সেল এই কারণে আমাদের কমে এসছে। আপনি লাস্ট কোয়ার্টার রেজাল্ট দেখেন, এটা কমে গেছে, যেটা খুবই সারপ্রাইজিং ছিল সবার জন্য। বাট দিস ইজ দ্য রিজন এন্ড দিস ইজ ওয়ান ইস্যু যেটা আপনি দেখেন যে কোভিডের একটা বড় প্রভাব যেটা পড়েছে বাংলাদেশের উপরে, বিকজ উই আর হেভিলি ডিপেন্ডেন্ট অপন ইম্পোর্টস ইন অল সেক্টরস। এবং কোভিডের যে একটা বড় একটা সাপ্লাই চেইনে যে একটা ইম্প্যাক্ট এসেছিল, এটা একটা এক্সাম্পল আমি আপনাকে দিলাম আর কি, যে ইউনিলিভার কনজিউমার কেয়ারে যে হয়েছে, যে ডিমান্ড আছে বাট আই কান্ট সাপ্লাই আর কি। আসি এখন বার্জার পেইন্টস, যেটাতে আমি বোর্ডে আছি আর কি আপনার, এটাতে আমার কারেন্ট কোম্পানির সাথে জড়িত, লাইক সিমেন্ট এবং আপনার পেইন্টস অঙ্গাঙ্গভাবে জড়িত আপনার। ওইখানেও সেম সিচুয়েশন, দ্যাট সিমেন্টে যেরকম হয়েছে আর কি, ডিমান্ড ইজ স্লো আর কি, গ্রোথটা আমরা দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। একটু শুরু হয়েছে মার্চ, এপ্রিল মে তো খুবই খারাপ অবস্থা ছিল, এরপরে একটু গ্রোথটা সামান্য দেখতে পাচ্ছি আর কি। ম্যারিকো যে বোর্ডে ছিলাম, ম্যারিকো ইজ ডুইং ওয়েল, কারণ প্যারাশুট, কোকোনাট অয়েল এবং ভ্যালিউটেড হেয়ার অয়েল যেগুলো আছে আর কি আপনার, এগুলো দে আর ডুইং ওয়েল। র মেটেরিয়াল প্রাইস বেশি বাড়েনি, কাজে দ্যাট কোম্পানি ইজ ডুইং ওয়েল আর কি। সিঙ্গার বাংলাদেশ, যেখানে আমি বসি অ্যাজ ডিরেক্টর, সিঙ্গার বাংলাদেশ অলসো দ্য সেম সিচুয়েশন, যে কোভিডের সময় মারাত্মকভাবে আমাদের ইম্প্যাক্ট হয়েছিল, বাট আমরা এখন রিকভারি স্টেজে আছি আর কি আপনার। গ্রোথটা আমরা কিছুটা এখন দেখতে পাচ্ছি ইন দি মার্কেট অ্যাজ ফার অ্যাজ সিঙ্গার ইজ কনসার্ন অ্যাজ ওয়েল আর কি আপনার। ইন এ নাটশেল মাল্টিন্যাশনাল কোম্পানির এই হচ্ছে অবস্থা আর কি আপনার, সিনারিও। যেসব কোম্পানিতে আমি বসি, আর এছাড়া ধরেন আপনার আমাদের ইউনিলিভার আছে আর কি, যেটা আমি ইনফ্যাক্ট ইউনিলিভার আমার সিস্টার কোম্পানি আর কি আপনার। তো ইউনিলিভার অলসো ইজ সেইং দ্যাট দ্য গ্রোথ ইজ স্লো, মানে গ্রোথটা আছে এই বছর, বাট আনলাইক প্রিভিয়াস ইয়ার্স দ্য গ্রোথ ইজ স্লো আর কি আপনার। এই হচ্ছে মোটামুটি পরিস্থিতি as far as MNCs are concerned আর কি। And this reflects the scenario in general of the Bangladesh business আর কি। তো যেটা জানতে চাচ্ছিলাম যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে আরও কীভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা যায়, সেই সাথে পরিবর্তিত বিশ্বের এই পরিবর্তিত অবস্থায় আরও কীভাবে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বিনিয়োগ এখানে আনা যায়, কীভাবে দেখছেন? তো এখন ধরেন মাল্টিন্যাশনাল কোম্পানি তো অনেকগুলো আছে বাংলাদেশে, যারা এখনো পর্যন্ত আসলে এন্টার করেনি। সো এখন মাল্টিন্যাশনাল কোম্পানি
ফার্স্ট অফ অল বাংলাদেশ মার্কেটে আসবে কেন সেটা আপনাকে দেখতে হবে। আচ্ছা। ধরেন যেসব কোম্পানিগুলো অলরেডি ভেরি ক্লোজলি হেল্ড কোম্পানিজ, রাইট, তারা তো ধরেন দে আর নট ইন্টারেস্টেড ইন রেজিং ফর দ্য ক্যাপিটাল ইন দ্য বাংলাদেশ মার্কেট, রাইট। একটা কারণ হতে পারে যে ঠিক আছে ট্যাক্স রেটস আর লোয়ার ফর এ লিস্টেড কোম্পানি, ট্যাক্স রেট হচ্ছে 25%, ফর এ নন লিস্টেড কোম্পানি ইজ 32.5%। ওইটা একটা অ্যাট্রাকশন থাকে আর কি আপনার। বাট হ্যাভিং সেড দ্যাট, যেটা ইদানিং দেখা যাচ্ছে যে মানে দ্য রেগুলেটরি অথরিটিস যেরকম তৎপর হয়ে পড়েছে এবং প্রত্যেক কোয়ার্টারে যেরকম প্রশ্নগুলো লিস্টেড কোম্পানিগুলো করছে, কমপ্লায়েন্সটা যত বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কি আপনার, the cost of compliance is going to go up আর কি আপনার। এবং মাল্টিন্যাশনাল কোম্পানি ওইটা নিয়ে একটু তারা তাকিয়ে আছে যে আলটিমেটলি হাউ দিস ইজ গোয়িং আর কি আপনার। বিকজ সো ফার দেখা যাচ্ছে যে the compliance is getting more and more difficult day by day. So এই সিচুয়েশনে is it worth just for this extra tax to go in a situation where they have to comply with all the regulations and sometimes the questions asked are not with the best আর কি আপনার। সেটাই। আমরা সার্বিক অর্থনীতি নিয়ে আরো অনেক কিছু আপনার কাছ থেকে জানবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। Sure. দর্শক, নিচ্ছি একটা বিরতি, ফিরে আসবো একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত কৃষি বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ পরিস্থিতির কথা বলছিলাম ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডের প্রধান উপদেষ্টা ও বার্জার বাংলাদেশ লিমিটেডের পরিচালক মাসুদ খানের সঙ্গে। মাসুদ খান, আপনি বিরতির আগে বাংলাদেশের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছেন। আমি একটু জানতে চাই যে লোকাল কোম্পানিগুলো কিন্তু সাম্প্রতিক সময় ওইভাবে কাঙ্ক্ষিত প্রফিট কিন্তু করতে পারছে না, কেন আসলে, কিভাবে দেখছেন বিষয়টিকে? ধন্যবাদ, এটা খুব মূল্যবান আপনি একটা প্রশ্ন করেছেন। আমি কয়েকটা জিনিস নিয়ে একটু আপনাকে জিনিসটা এক্সপ্লেইন করবো আর কি আপনার। প্রথমে হচ্ছে যে আমাদের যে বাংলাদেশে এন্টারপ্রেনার যারা আছে আর কি, যারা ওনার, যারা আলটিমেটলি নতুন ব্যবসা করে আর কি আপনার, এদের নেচারটা একটু ভিন্ন। ইন দ্য সেন্স দ্যাট ধরেন আমি একটা ব্যবসা এখন করছি, আমি সিমেন্ট সেক্টরে এখন বর্তমানে আছি, ঠিক আছে না। আমি হঠাৎ করে চিন্তা করলাম যে সিমেন্ট সেক্টরে তো মোটামুটি আমি ভালো করছি এখন, আমি একটা আরেকটা ব্যবসাতে যাব। কোনটাতে যাব? ও আচ্ছা, আমি যদি একটা মানে আপনার ফ্লাওয়ার মিল করি, সবাই তো লাভ করছে, মানে যেটা সম্বন্ধে আমার আসলে আগে থেকে কোনো জ্ঞান ছিল না, হঠাৎ করে মনে হলো ভালো হচ্ছে, আমি ঢুকে গেলাম। কম্পিটিশনলি বিজনেস মডেল কিছুই জানা নাই, বাট আমি ডিসাইড করলাম হঠাৎ করে আমি একটা আনরিলেটেড বিজনেস যাব। আমি কোনো স্টাডি করি না, কিছুই করি না, আমি ফিজিবিলিটি স্টাডি করব 5 ইয়ার্স এ, মার্কেট কি রকম, ক্যাপাসিটি কি রকম, ডিমান্ড কি রকম, কিছু না দেখে আমি চলে যাই যে সে যদি লাভ করতে পারে আমি কেন লাভ করতে পারবো না। এই কারণে আপনি দেখেন যে বাংলাদেশে আজকে যে বড় বড় গ্রুপ যারা আছে, ওই নামে যাবেন আর কি, বাট ম্যাক্সিমাম বড় বড় গ্রুপ যারা আছে দে আর অল সিক। আমরা যে বাইরে থেকে দেখছি ভিতরে দে আর সিক, বিকজ হোয়াট ইজ হ্যাপনিং ইজ দ্যাট 40টা প্রতিষ্ঠান আছে, 2টা হয়তো লাভ করছে, 38টা লস করছে আপনার, ঠিক আছে না। আর তারা পোষাচ্ছে কিভাবে? একটা ব্যাংক থেকে লোন নেয়, আর একটা ব্যাংক থেকে লোন নেয়, দে কিপ অন অ্যাডিং দ্য লোন বার্ডেন আর কি। বাট মোস্ট অফ দিস কোম্পানিজ আর সিক। আর একটা বড় জিনিস আপনাকে চিন্তা করতে হবে, এটাই আমি মেইন পয়েন্ট আমার, সেটা হচ্ছে যে ইন মোস্ট ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ, I repeat, in most industries in Bangladesh, there is an over capacity situation. ডিমান্ডের তুলনায় ক্যাপাসিটি অনেক বেশি। সিমেন্ট তো অনেক পরে বলবো আপনাকে, বাট প্রত্যেকটা সেক্টর, আমি আজকে পেপারে দেখলাম যে একটা সিরামিক ফ্যাক্টরি খুলতে যাচ্ছে একটা গ্রুপ আর কি আপনার। আমি শিওর যদি স্টাডি করা হয় দেখবেন যে সিরামিক সেক্টর অলরেডি স্যাচুরেটেড, যে মার্কেটটা আমাদের আছে আর কি, ডিমান্ড ক্যাপাসিটি ইজ ফার মোর কম্পেয়ার টু ডিমান্ড। তো এরকম প্রত্যেকটা সেক্টর দেখবো। ওই কারণ যেটা বললাম যে সে যদি লাভ করতে পারে আমি কেন লাভ করতে পারবো না, দিস ইজ সিম্পটম আর কি, এই আর কি আপনার। আচ্ছা আচ্ছা, তো একটু সার্বিক অর্থনীতি নিয়ে একটু জানতে চাচ্ছি যে সাম্প্রতিক সময় আমরা দেখলাম যে আরএমজি সেক্টরের পণ্যের রপ্তানি বৃদ্ধি পেয়েছে, সেটিকে আপনি কিভাবে দেখছেন? আমাদের রেমিটেন্সও বৃদ্ধি পেয়েছে, সেগুলোকে সার্বিকভাবে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ, ধন্যবাদ। সো যেটা আমি বলবো যে এটা একটা প্লেজেন্ট সারপ্রাইজ আর কি, কারণ আমরা করোনা যখন শুরু হলো প্রথমে আমরা মনে করেছিলাম যে রেমিটেন্সের ধস নেমে যাবে, আমরা মনে করি যে এক্সপোর্টটা অনেক কমে যাবে আর কি। তো ওইটা হয়নি, কিন্তু এক্সপোর্টটা মোটামুটি লাস্ট ইয়ার লেভেলে আমরা এখনো টিকাতে পেরেছি, মাঝখানে কমে গেছিল, আবার মোটামুটি একটা লেভেলে এসে গেছে, যদিও একটু কম কম্পেয়ার টু লাস্ট ইয়ার। দ্য বিগেস্ট সারপ্রাইজ ওয়াজ রেমিটেন্স। রেমিটেন্সটা আমরা আশা করেছিলাম, মানে আশঙ্কা করেছিলাম, আশঙ্কা করেছিলাম যে কমে আসবে, বিকজ মিডল ইস্ট যেহেতু আপনার অবস্থা খুবই খারাপ, তেলের দাম কম, তারা ছাঁটাই করছে। বাট সারপ্রাইজিংলি ইফ আই লুক এট দ্য ফিগার্স অফ জুলাই আগস্ট দিস ইয়ার কম্পেয়ার টু জুলাই আগস্ট লাস্ট ইয়ার, এটা 3 বিলিয়ন থেকে 4.6 বিলিয়ন হয়ে গেছে। সো এই কারণে আপনি দেখেন যে বাংলাদেশ ইন দ্য মান্থ অফ এন্ড অফ অগস্ট $3.3 বিলিয়ন
আপনার কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস পোস্ট করেছে। এবং এটাতে যেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যেটা আগে যেটা হচ্ছিল যে বাংলাদেশ ব্যাংক ওয়াজ অ্যাকচুয়ালি সেলিং ডলার্স টু দ্য মার্কেট, কারণ শর্ট ছিল। এখন বাংলাদেশ ব্যাংক ফর দ্য লাস্ট 3-4 মান্থস কিন্তু ডলার মার্কেট থেকে কিনছে, আদারওয়াইজ দ্য টাকা উড হ্যাভ অ্যাপ্রিশিয়েটেড অ্যাকচুয়ালি। দিস ইজ আ গুড সাইন আই উড সে ইন ফ্যাক্ট। বাট একটা জিনিস আমাকে একটু চিন্তা করতে হবে, সেটা হচ্ছে কিন্তু বিনিয়োগ কমে আসছে। ইম্পোর্ট যে 8.6 বিলিয়ন হয়েছে, আরো বেশি হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। কারণ বিনিয়োগ আপনার কমে এসছে। প্রাইভেট সেক্টর বিনিয়োগটা বলতে গেলে নাই, এখন কেউ নতুন ইনভেস্টমেন্টে যাচ্ছে না। এটা একটা অশনি সংকেত আমি বলবো আর কি। আচ্ছা আচ্ছা, এখন পরিবর্তিত এই যে অবস্থা করোনার কারণে বিশ্বে যে পরিবর্তিত একটা অবস্থা বিরাজ করছে, সেক্ষেত্রে অনেক এফডিআই তো অনেক জায়গায় নতুন রিলোকেট হচ্ছে, সেক্ষেত্রে আমরা কতটুকু সেই সুবিধাটা আসলে গ্রহণ করতে পারি আসলে? খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন। আপনার ধরেন এখন এই ইস্যুটা যেটা আমি বলবো যে বাংলাদেশ আমরা এখনো পর্যন্ত পিছিয়ে আছি। আমরা যদি ভিয়েতনামের এক্সাম্পলটা দেখি, যে ভিয়েতনাম একসময় কি ছিল 4-5 বছর আগে, এখন সেই ভিয়েতনাম ইজ ফেচিং আপনার এফডিআই অফ $36 to $40 billion এভরি ইয়ার। $36 to $40 billion এভরি ইয়ার। কারণ তারা আসলে ইজ অফ ডুইং বিজনেসটা অনেক অনেক এগিয়ে আছে। আমাদের এখানে র্যাঙ্কিং অনেক পিছনের দিকে, অনেক পিছনে আছে, এবং তারা কিন্তু রিয়েলি ইনভেস্টর ফ্রেন্ডলি। এবং আরেকটা সুবিধা তাদের হয়েছে যে যেহেতু দে আর ভেরি ক্লোজ লোকেশন টু চায়না, এটা আরেকটা সুবিধা হয়েছে। বিকজ ইট ওয়াজ ভেরি ইজি ফর কোম্পানিজ টু রিলোকেট ফ্রম চায়না টু ভিয়েতনাম। এটা একটা সুবিধা পেয়েছে। বাট মোর ইম্পর্টেন্টলি আমি বলবো যে ইজ অফ ডুইং বিজনেস, এটা কিন্তু আসলে এখন বাংলাদেশে এখনো পর্যন্ত আমরা ওইটা কাটিয়ে উঠতে পারছি না, নাম্বার 1। এন্ড নাম্বার 2, আই স্টিল কিপ অন সেইং দ্য সেম থিং, that the world is today all about sales and marketing. How can you market yourself? Unfortunately, Bangladesh is only in the news for the wrong reasons, not for the right reasons. আমরা নিজেরাকে ভালো করে মার্কেট পাচ্ছি না। আমি কয়েকবার কিন্তু বিদেশে গেছি, কয়েকটা ডেলিগেশন নিয়ে আর কি, যেখানে কিন্তু বাংলাদেশ যখন তারা শুনে বলে যে আমরা তো এটা জানতাম না আগে। I think we are failing miserably in that area actually. In fact, we have to market ourselves far more aggressively actually. The good things of Bangladesh. সেটাই। আমরা জানি যে আপনি অনেকগুলো মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে জড়িত ছিলেন, অলরেডি আছেন, তবে সবচেয়ে বেশি সময় দিয়েছেন আসলে সিমেন্ট সেক্টরে। তো সেই সিমেন্ট সেক্টরে আসলে এই মুহূর্তে কি অবস্থা? আমরা যতটুকু জানি যে একটা স্বয়ংসম্পূর্ণ একটা সেক্টর, তো সেই সেক্টর অবস্থা জানতে চাই। বিশেষ করে এআইটি নিয়ে একটা প্রবলেমের কথা আমরা শুনছিলাম, সেটারও কি অবস্থা একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ। সো এই সেক্টরে আমি অনেক বছর হয়ে গেল আমার, কারণ 18 বছর আমি ছিলাম লাফার্জ সিমেন্টের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, আর ক্রাউন সিমেন্টে এখন প্রায় 3 ইয়ার্স হয়ে গেল। তো ইন এ নাটশেল আমি যদি বর্ণনা আপনাকে পড়ি, সিমেন্ট সেক্টর হচ্ছে ওই একটা সেক্টর যেখানে সবাই মনে করেছে যে সবাই যদি লাভ করে আমিও করতে পারি। তো ফলশ্রুতিতে কি হলো, অ্যাজ উই স্পিক ডিমান্ড হচ্ছে 35 মিলিয়ন টন, এফেক্টিভ ক্যাপাসিটি হচ্ছে 78 মিলিয়ন টনস। আচ্ছা আচ্ছা, মোর দেন 2 টাইমস, অলমোস্ট 2.5 টাইমস যে ক্যাপাসিটি কম্পেয়ার্ড টু ডিমান্ড। যার কারণে কি হয়েছে, দুটো জিনিস হয়েছে। একটা হচ্ছে কেউ সেলিং প্রাইস বাড়াতে পারছে না, বাট কস্ট বাড়ছে। সো মার্জিন হ্যাজ বিকাম ভেরি স্মল, লস করছে মানুষ, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে যেহেতু একই সাইজ অফ কেক, কিন্তু এই কেকে বেশি প্লেয়ার ঢুকে গেলে কেক সবাই কিন্তু কম পাচ্ছে, অর্থাৎ ভলিউম পড়ে গেছে। সো এরপরে মরার উপর খাড়া ঘা বলে একটা কথা আছে না আপনার, সেটা হচ্ছে যে এই যে 3% অ্যাডভান্স ট্যাক্স অন ইম্পোর্টস, আমরা যে র মেটেরিয়ালের যে অ্যাডভান্স ট্যাক্স যেটা দিই আর কি 3%, গভর্নমেন্ট এখন বলছে এটা মিনিমাম ট্যাক্স। প্লাস অলসো যেটা হয় যে ইম্পোর্ট যখন আমরা করি, আমাদের যে অ্যাসেসমেন্ট ভ্যালু থাকে ফর ক্লিংকার, ফর র মেটেরিয়ালস, আমরা যে ভ্যালুতে ইম্পোর্ট করি গভর্নমেন্টের অ্যাসেসমেন্ট ভ্যালু অনেক বেশি। সো এফেক্টিভলি ডিউটি রেটটা বেড়ে যাচ্ছে। প্লাস যেটা হচ্ছে অ্যাট সোর্স যে টাকা কাটা হচ্ছে আপনার আন্ডার সেকশন 52-53, সবগুলো মিনিমাম ট্যাক্স হচ্ছে। কাজেই আপনি যদি আমাদের প্রফিট লস দেখেন বা মোস্ট সিমেন্ট কোম্পানিজ প্রফিট লস দেখেন, দের ট্যাক্স রেট, এফেক্টিভ ট্যাক্স রেট is coming to sometimes more than 100%. আচ্ছা আচ্ছা, অপারেটিং লস বা অপারেটিং গেইন হয়েছে, আমার ট্যাক্সটা মিনিমাম ট্যাক্স হয়ে গেছে। বিকজ আমার যেহেতু অপারেটিং লস আছে, বা যেটা বলা আছে বিজনেস লস যদি করেন, আপনার টার্নওভারের টোটাল রিসিটের 0.6% হয়ে গেছে আপনার মিনিমাম ট্যাক্স। কাজে আমরা সবাই এখন মিনিমাম ট্যাক্স দিচ্ছি, আর উই আর মেকিং লসেস না আর কি আপনার। এই হচ্ছে ইন এ নাটশেল দ্য সিচুয়েশন। অ্যাবসলিউটলি, মানে উই আর নাও হিট বাই দ্য গভর্নমেন্ট ফিসক্যাল পলিসিস। এটা যদি না তুলবে এই কোম্পানিটার সেক্টরটা আসলে কিন্তু উইল বি স্ট্রাগলিং টু মেক প্রফিটস আর কি। আপনি দেখেন হাইডেলবার্গ সিমেন্ট একটা কোম্পানি, যেটা সারা মানে অল ওভার দ্য ইয়ার্স হাইডেলবার্গ সিমেন্ট কোম্পানি কিন্তু ভালোই লাভ করেছে। ইয়েস, ফার্স্ট ইয়ার দে মেড লস, কিন্তু ফার্স্ট ইয়ার। সেটাই, মানে বেশি অসম প্রতিযোগিতার কারণে মানে ডিমান্ডের যেটা ক্যাপাসিটি পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। তো সেক্ষেত্রে জানতে চাইবো যে এক্সপোর্ট
তাহলে আসলে আমরা এক্সপোর্টে কি অবস্থা, আমাদের এক্সপোর্ট তো করতে পারি আমরা। ওকে, লেট মি এক্সপ্লেইন টু ইউ। ক্রাউন সিমেন্ট আপনি জানেন নিশ্চয়ই যে আমরাই কিন্তু এক্সপোর্ট লিডার ফর মেনি ইয়ার্স। উই আর দ্য এক্সপোর্ট লিডার ফর দ্য লাস্ট 10-15 ইয়ার্স আর কি, জি। আনডিসপিউটেড। তো আসলে এক্সপোর্টের ব্যাপারটা হচ্ছে কি জানেন তো, ধরেন সিমেন্ট তো আমাদের দেশে যেটা আমরা করি, আমরা তো ক্লিংকার ইম্পোর্ট করি। আমরা তো নিজেরা তো বেসিক সিমেন্ট প্ল্যান্ট তৈরি নাই, করতে পারি না আমাদের clinker। লাফার্জ সিমেন্ট আর কি আপনার। সবাই তো ক্লিংকার ইম্পোর্ট করি, which is finished product. আমাদের কস্ট ইজ হাই কিন্তু কম্পেয়ার টু লেটস সে ইন্ডিয়া। এখন আমি ইন্ডিয়াতে এক্সপোর্ট করতে পারি, মেবি আমি কিছু করছি কোথায়, সেভেন সিস্টার্স ডান দিকে, বাংলাদেশের ডান দিকে, যেখানে ইন্ডিয়া থেকে সিমেন্ট আসাটা কস্টলি, কারণ সিমেন্ট ইজ এ হেভি প্রোডাক্ট, লজিস্টিক্স কস্ট ইজ ভেরি ভেরি হাই। এই কারণে হয়তো আমরা কিছুটা এখানে করতে পারছি, কিন্তু অন্যান্য দেশে পাঠানোটা হয়েছে ইজ নট ইকোনমিক্যাল আসলে কিন্তু, বিকজ কস্টটা ওখানে গিয়ে ল্যান্ডেড কস্টটা অনেক বেশি হয়ে যাবে। আর প্রায় সব দেশেই কিন্তু বেসিক সিমেন্ট প্ল্যান্ট আছে, যেখানে তাদের কস্ট আরো অনেক কম আর কি। এই কারণে এক্সপোর্টটা কিন্তু খুব একটা এই সেক্টর আপনার আসলে বাড়বে না কিন্তু। আচ্ছা আচ্ছা, এই সেক্টর থেকে একটু আবার অন্য একটা সেক্টরে যেতে যাচ্ছি। একদমই শেষ পর্যায়ে ছোট করে জানতে চাইবো যে কোভিডের এই অবস্থাতে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে তাদের আসলে কস্ট ম্যানেজমেন্টটাকে আরও কীভাবে যুক্তিসঙ্গত করতে পারে, আসলে কীভাবে দেখছেন? সো ভেরি এক্সেলেন্ট কোয়েশ্চেন ফ্রম ইউর সাইড এগেইন। সো আসলে ধরেন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যে ওদের যে বিজনেস মডেলটা আর কি, এটা আসলে লোকাল কোম্পানিদের শিক্ষণীয় আমি বলবো আর কি। কেন জানেন? জি। মাল্টিন্যাশনাল কোম্পানি যেটা করে যে তাদের কোর অপারেশনটা তারা নিজের লোক রাখে। সে ফর এক্সাম্পল আই এম গিভিং এক্সাম্পল অফ ম্যারিকো। ম্যারিকোর কোর অপারেশনটা হচ্ছে যে প্রকিউরমেন্ট, অর্থাৎ র মেটেরিয়ালটা সে নিজে ইম্পোর্ট করবে, ঠিক আছে না? তারপরে বিপণনটা সে নিজেই করবে, মানে নিজে বলতে গিয়ে তার ট্রাক না, সে থার্ড পার্টি ইউজ করবে। সে থার্ড পার্টি ইউজ করবে, বাট বিপণনটা সে নিজে কন্ট্রোলে রাখবে, অ্যাডভার্টাইজমেন্ট এন্ড প্রমোশন সে নিজে করবে আর কি। মার্ক ম্যারিকো হয়তো অর্ধেক আউটসোর্স করে দিয়েছে, প্রোডাকশনটা তারা নিজেরা করছে না। জি। একইভাবে ইউনিলিভার প্রোডাকশন নিজে করছে না, প্রোডাকশন আটটা ফ্যাক্টরিতে করছে। এটাতে যেটা হচ্ছে যে তার ফিক্স কস্টটা কমে আসছে। ফিক্স কস্ট কমে গেলে যেটা সুবিধা, যখন ডিমান্ড কমে যায় তখন তো ফিক্স কস্ট আপনি এভয়েড করতে পারছেন না। মাল্টিন্যাশনাল কোম্পানি এটা সবই ভেরিয়েবল কস্ট, যখন ডিমান্ড কমছে তার কস্ট অটোমেটিক্যালি কমে আসছে। এই কারণে তারা দে ভেরি ক্লেভার, তারা করে কোডটাকে শুধু নিজের লোক রাখে, বাকি সব আউটসোর্সড, অল ভেরিয়েবল। আর লোকাল কোম্পানি কি করে যে ভাই আমি সব কিছু করবো, আমি সব করবো, ট্রাকও আমার থাকবে, আমার নিজস্ব ওয়্যারহাউস থাকবে, আমি সব নিজে করব, ইম্পোর্ট নিজে করব, এভরিথিং আই ডু মাই সেলফ বেসিক্যালি। এবং যখনই আপনার ডিমান্ড পড়ে যায়, কোভিড সিচুয়েশন ডিমান্ড যখন পড়ে গেল, ফিক্সড কস্ট রয়ে গেল, আপনাদের কিছুই করার নাই। এই কারণে এমএনসিজ আর স্টিল ডুইং বিজনেস ওয়েল ইন বাংলাদেশ এবং এলসওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড আর কি। অ্যাসেট লাইট স্ট্র্যাটেজি। সেটা আমরা প্রত্যাশা করবো যে লোকাল কোম্পানিগুলো এমএনসির দিকে তাকিয়ে কিছুটা হলেও তাদের কর্মকাণ্ডকে তাদের মতো করার চেষ্টা করবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এবং ইকুইটি টিমকে ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ দেশের ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগ পরিস্থিতি এবং এর নানা দিককরণে কথা বলছিলেন ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেড প্রধান উপদেষ্টা ও বার্জার বাংলাদেশি লিমিটেডের পরিচালক মাসুদ খান FCA-FCMA। দর্শক, এবারে নিচ্ছে আরও একটা বিরতি, বেলা 2টা 30 মিনিটে আবার ফিরে আসবো কৃষি বিজনেসে আরও আয়োজন নিয়ে। আমাদের সঙ্গেই থাকুন।